আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভের লাস্ট দুটো ইম্পর্টেন্ট পোস্ট নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিও শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটসকে আমরা এই 12টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে শুরুতেই এই 12টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। প্রতিবারের মতো আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হবে এদের লিগ্যাল স্ট্যাটাস, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস কি টাইপের পোস্ট। তো দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, সংবিধানের দ্বারা স্বীকৃত রয়েছে ইনাদের পোস্টগুলো। দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ ইনারা কোন রাষ্ট্রের অঙ্গে বিলং করেন। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া উনি কেন্দ্রীয় স্তরের এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্ট এবং অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস উনি রাজ্য স্তরের এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্ট। তো দুজনেই কিন্তু এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন। 3 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের কোয়ালিফিকেশনস। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড হওয়ার জন্য যেই কোয়ালিফিকেশনসের প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্টে জাজ হওয়ার মতো সমস্ত কোয়ালিফিকেশন তার থাকতে হবে। এবং অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটসের ক্ষেত্রে যেই কোয়ালিফিকেশনটা প্রয়োজন হয় অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন সেটা হচ্ছে হাইকোর্টের জাজ হওয়ার জন্য সমস্ত কোয়ালিফিকেশন তার থাকতে হবে। তো অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে তার কোয়ালিফিকেশনটা সুপ্রিম কোর্ট জাজের সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে, এবং অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটসের ক্ষেত্রে তার কোয়ালিফিকেশনটা হাইকোর্ট জাজদের সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে। এবারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজদের কি কোয়ালিফিকেশন প্রয়োজন হয় সেটা আমরা এরপরে যখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের তুলনা করব তখন আমরা জেনে নেব। এখন জাস্ট মনে রাখো, অ্যাটর্নি জেনারেলকে সুপ্রিম কোর্ট জাজ হওয়ার মতো কোয়ালিফিকেশন থাকতে হবে এবং অ্যাডভোকেট জেনারেলের হাইকোর্ট জাজ হওয়ার জন্য কোয়ালিফিকেশন থাকতে হবে। নেক্সটে আমরা আলোচনা করব মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেন আমাদের দেশের রাষ্ট্রপতি, এবং সেটা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী। আর অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটসকে অ্যাপয়েন্ট করেন সেই রাজ্যের গভর্নর রাজ্যের মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী। তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। এবারে আমরা দেখব ইনারা শপথ কি গ্রহণ করেন, ওথ বা অ্যাফার্মেশন ইনাদের পোস্টের জন্য কি রয়েছে। তো সাংবিধানিকভাবে অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেল পোস্টের জন্য কোনো শপথ গ্রহণের ব্যাপার নেই। ইনারা কোনো শপথ গ্রহণ করেন না তাদের পদ অধিগ্রহণ করার আগে। এবারে আমরা দেখে নেব অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর ইনাদের টার্ম বা টেনিওর কত থাকেন এবং সেটা কতটা সুনিশ্চিত। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কোনো ফিক্সড টার্ম হয় না, উনি প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট অনুযায়ী পদে থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতি উনাকে যতদিন রাখতে চাইছেন ততদিন উনি পদে থাকতে পারবেন। রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় উনাকে রিমুভ করে দিতে পারেন। এখানে রাষ্ট্রপতির প্লেজার বলতে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের প্লেজারের কথা বলা হচ্ছে। তো কাজেই ইনার মেয়াদটা কিন্তু সুরক্ষিত বা সুনিশ্চিত নয়, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। সেখানে অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটসের ক্ষেত্রেও কোনো ফিক্সড টার্ম কিন্তু উনি পান না। উনার পদের মেয়াদটা ডিপেন্ড করে অন দ্য প্লেজার অফ দ্য গভর্নর, যেটার আদতে মানে হচ্ছে রাজ্যের মন্ত্রী পরিষদের ইচ্ছে অনুসারে উনাকে রাখা হবে বা বের করে দেওয়া যেতে পারে। উনারও মেয়াদটা কিন্তু ফিক্সড নয়, সুনিশ্চিত নয়, যে কোনো সময় উনারও চাকরিটা চলে যেতে পারে। এবারে দেখতে হবে ইনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস, অর্থাৎ বেতন ভাতা সুবিধাদি ইনারা কি কি পান। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কি সুবিধাদি পাবে সেটা ডিটারমাইন করবে আমাদের দেশের রাষ্ট্রপতি, এবং অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস কি কি সুবিধা পাবে সেটা নির্ধারণ করবে সেই রাজ্যের গভর্নর। 8 নম্বরে আমরা দেখে নেব ইনাদের সার্ভিস কন্ডিশনস, অর্থাৎ পদে থাকার শর্তাবলী। তো বন্ধুরা, এটা বুঝবে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস ইনারা কিন্তু রেসপেক্টিভ স্তরের
হাইয়েস্ট ল অফিসার অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারের হাইয়েস্ট ল অফিসার এবং অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের হাইয়েস্ট ল অফিসার অর্থাৎ রেসপেক্টিভ সরকারের ইনারা হাইয়েস্ট লেভেল অফ উকিল। ইনারা হচ্ছেন উকিল এবং সরকাররা হচ্ছে ইনাদের একজন ক্লায়েন্ট। তাই ইনারা কিন্তু কোনো গভর্নমেন্ট সার্ভিস ইনারা করেন না। অন্যান্য ক্লায়েন্টদের মতোই সরকার ইনাদের একজন ক্লায়েন্ট। তো ইনারা সরকারি চাকরি করেন বলে ধরা হয় না এবং কাজেই ইনারা সরকার বাদেও কিন্তু অন্য ক্লায়েন্ট ইনারা নিতে পারে। হ্যাঁ, অবশ্যই সরকার যেহেতু ইনাদের একটা পার্মানেন্ট ক্লায়েন্ট তার জন্য কিছু দিশা নির্দেশ রয়েছে, কিন্তু সরকার বাদেও কিন্তু ইনারা অন্য ক্লায়েন্ট নিতে পারেন। তো নট আ ফুল টাইম কাউন্সিল অফ রেসপেক্টিভ গভর্নমেন্ট। ওনারা তাদের রেসপেক্টিভ সরকারের থেকে কেস বেসিসে বা কাজ বেসিসে একটা ফি পান, স্যালারি কিন্তু পান না। মানে কাজ না করলে উনি বেতনও পাবেন না এবং তাই জন্য ওনাদেরকে ছাড় দেওয়া হয়েছে যে সরকার বাদেও অন্য ক্লায়েন্ট ওনারা চাইলে নিতে পারে। সরকার যেহেতু ইনাদেরকে সিকিউরিটি অফ টেনিওর দিচ্ছে না তাই জন্য ইনারা সরকার বাদেও অন্য ক্লায়েন্ট গ্রহণ করতেই পারে। নর্মালি যারা ফুল টাইম গভর্নমেন্ট সার্ভেন্টস তারা কিন্তু একটা রেগুলার স্যালারি পান যেটা ফিক্সড হয় এবং কাজ করুক চাই না করুক যতদিন তার এমপ্লয়মেন্ট চলছে সে বেতন পেতে থাকবে। কিন্তু অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেলদের ক্ষেত্রে কিন্তু তারা ফুল টাইম গভর্নমেন্ট এমপ্লয়িজ নয়। তার জন্য তারা প্রাইভেট প্র্যাকটিস বা অন্য ক্লায়েন্ট নিলেও সেটা কিন্তু অফিস অফ প্রফিট ধরা হবে না। 9 নম্বরে দেখে নেব ইনাদের প্রিভিলেজেস বা রাইটস অর্থাৎ ইনারা বিশেষ সুযোগ সুবিধা কি কি পান। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সরকারের অফিসিয়াল উকিল এবং হাইয়েস্ট উকিল। তাই জন্য সরকারের যখন ডিউটি করছে সে সরকারকে রিপ্রেজেন্ট করে আমাদের দেশের যে কোনো কোর্টেই সেটা করতে পারে। তো যে কোনো আদালতে যদি অ্যাটর্নি জেনারেল তার অফিসিয়াল ডিউটি অর্থাৎ কেন্দ্র সরকারকে রিপ্রেজেন্ট করতে উনি পৌঁছেছেন তো উনাকে এই সুবিধাটা দেওয়া হবে যে উনার বক্তব্য সেই আদালতে শোনা হবে। সাধারণত আদালতে কিন্তু জাজের পারমিশন ছাড়া কেউ ওখানে কথা বলতে পারে না, কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যদি কোনো আদালত অল ওভার দ্য টেরিটরি অফ ইন্ডিয়াতে কোনো বক্তব্য পেশ করতে চাইছেন উনার কথাটা অবশ্যই শোনা হবে। তেমনি অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে। তো তাই তার অফিসিয়াল ডিউটি করার জন্য উনি রাজ্যের যে কোনো আদালতে যদি তার বক্তব্য বা সরকারের বক্তব্য অ্যাকচুয়ালি প্রেজেন্ট করতে চাইছেন তাহলে উনার কথাটাও সেই রাজ্যের যে কোনো আদালতে শোনা হবে। ইনারা রেসপেক্টিভ সরকারের প্রতিনিধিত্ব করছে তাই জন্য সরকারের কি বক্তব্য যে কোনো কেসে সেটা যে কোনো আদালতে শোনা হবে। তার সাথে অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টেও পৌঁছে যেতে পারে এবং সরকারের তরফ থেকে উনি যে কোনো বক্তব্য প্রেজেন্ট করতে পারেন বা হাউসের কার্যক্রমে পার্টিসিপেট করতে পারেন। ইভেন জয়েন্ট সিটিংয়েও তিনি সরকারের তরফ থেকে প্রতিনিধিত্ব করতে পারেন। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটসের ক্ষেত্রেও সেম, অর্থাৎ স্টেট লেজিসলেচারেও তিনি গিয়ে সরকারের বক্তব্য রাখতে পারেন বা সেখানকার কার্যক্রমে পার্টিসিপেট করতে পারেন। স্টেট লেজিসলেচারে কোনো জয়েন্ট সিটিংয়ের প্রাবধান নেই, তাই অ্যাডভোকেট জেনারেল কোনো জয়েন্ট সিটিংয়ে বক্তব্য রাখেন না, কারণ হয়ই না তেমন জয়েন্ট সিটিং। তার সাথে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার যদি কোনো পার্লামেন্টারি কমিটিতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে অ্যাজ এ মেম্বার তখনও তিনি ওখানে তার বক্তব্য রাখতে পারবেন। তবে ভোটের অধিকার কিন্তু তিনি পার্লামেন্টের কোনো হাউস বা কমিটি বা জয়েন্ট সিটিংয়ে তিনি পাবেন না, কারণ উনি কোনো হাউসের কিন্তু মেম্বার নয়। হাউসের কোনো ডিসিশনে, বিলে বা রেজলিউশনে ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র সেই হাউসের মেম্বারদেরই রয়েছেন। হাউসে ভোট দিতে গেলে সেই হাউসের মেম্বার অর্থাৎ সংসদ হতে হবে। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটসের ক্ষেত্রেও সেম, উনাকে যদি স্টেট লেজিসলেচারের কোনো কমিটিতে অ্যাপয়েন্ট করা হয় সেই কমিটির মিটিংগুলো তিনি অ্যাটেন্ড করবেন এবং যে কোনো রকম বক্তব্য উনি রাখতে পারেন। তবে ভোটাধিকার তিনি কোনো ক্ষেত্রেই পাবেন না, কারণ তিনি স্টেট লেজিসলেচারের কোনো হাউসের মেম্বার নয়। ভোটাধিকারটা শুধু মেম্বাররাই পেয়ে থাকেন এবং এর সাথে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপিদের মতো সমস্ত সুযোগ সুবিধা এবং ইমিউনিটিস তারা এনজয় করেন, যেমন কিনা অ্যাডভোকেট জেনারেল মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার অর্থাৎ এমএলএ বা এমএলসিদের মতোই সমস্ত সুযোগ সুবিধা এনজয় করেন। এখন এমপি, এমএলএ বা এমএলসিদের কি কি সুযোগ সুবিধা রয়েছে, প্রিভিলেজেস বা ইমিউনিটিস রয়েছে, সেটা কিন্তু অলরেডি আমি পার্লামেন্ট ভার্সেস স্টেট লেজিসলেচার ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। এই প্লেলিস্টটারই প্রথম দিকে তোমরা পেয়ে যাবে। আমরা এই প্লেলিস্ট বা কোর্সে ধারাবাহিকভাবে সমস্ত টপিকগুলো কভার করছি এবং কনসেপচুয়াল ক্ল্যারিটি কম্প্যারিজনের মাধ্যমে করার চেষ্টা করছি। তো অবশ্যই এই কোর্সটা তোমরা বারবার দেখবে এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। 10 নম্বরে দেখে নেব ইনাদের রেজিগনেশন, অর্থাৎ ইনারা ইনাদের পদ থেকে ইস্তফা কাকে দিয়ে থাকেন। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেছিল রাষ্ট্রপতি, তাই জন্য তিনি তার ইস্তফাটাও রাষ্ট্রপতিকেই দিয়ে থাকেন এবং অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটসকেও গভর্নর অ্যাপয়েন্ট করেছিল, তাই তার ইস্তফাটাও তিনি গভর্নর অফ দ্য স্টেটকেই দিয়ে থাকেন।
আমাদের সেকেন্ড লাস্ট পয়েন্ট, ইনাদের রিমুভাল, অর্থাৎ ইনাদের পদ থেকে অপসারণ করে দেওয়ার জন্য কি সিস্টেম রয়েছে বা কে সেটা করে থাকেন। তো অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের ক্ষেত্রে তাদের পদের তো কোনো সুরক্ষা নেই, সিকিউরিটি অফ টেনিওর তাদের নেই। কাজেই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে যে কোনো সময় প্রেসিডেন্ট রিমুভ করে দিতে পারে মন্ত্রিপরিষদের উপদেশ অনুযায়ী। কেন্দ্র সরকারের যদি উকিল চেঞ্জ করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে তারা যে কোনো সময় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে রিমুভ করে দিতে পারবেন। তেমনি অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটকেও যে কোনো সময় গভর্নর তার পোস্ট থেকে রিমুভ করে দিতে পারেন রাজ্য সরকারের উপদেশ অনুযায়ী। যে কোনো সময় এনাদের চাকরি চলে যেতে পারে। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বা অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া রিজাইন, রিমুভ বা রিটায়ার হওয়ার পর তাদের ফিউচার কেরিয়ার অপরচুনিটিস কি ওপেন থাকে। তো ইনাদেরকে সুরক্ষিত মেয়াদ দেওয়া হয় না, ইনারা সরকারের উকিল, সরকার ইনাদের ক্লায়েন্ট, পার্মানেন্ট কোনো সরকারি জব তারা কিন্তু করেন না। কাজেই সেই জবটা ছেড়ে দেওয়ার পর অন্য কোনো প্রফেশন পারসিউট তারা করতে পারবেন না, এমন কোনো ব্যান কিন্তু লাগানো নেই। ইনারা যতদিন সরকারের দ্বারা অ্যাপয়েন্টেড থাকেন ততদিন সরকারকেই রিপ্রেজেন্ট করেন, এবং সরকার যদি বদলে যায় বা ইনাদেরকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে তারা অন্য যে কোনো ব্যক্তি বা নেক্সট সরকারকেও রিপ্রেজেন্ট করতে পারবে। কোনো রকম পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান নেই। তাছাড়া পুনরায় তারা এই সমস্ত পোস্টেও বারবার অ্যাপয়েন্টেড হতে পারবেন যতদিন রেসপেক্টিভ সরকার ইনাদেরকে পদে রাখতে চাইছেন। তো এই ছিল বন্ধুরা আমাদের এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেটের লাস্ট ভিডিও। আমরা এক এক করে কেন্দ্র এবং রাজ্যের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের সর্বোচ্চ পোস্টগুলো দেখে নিলাম। আশা করি তোমরা সমস্ত ভিডিওগুলো দেখেছো এবং শুধুমাত্র একবার নয়, দুবার নয়, মিনিমাম 3 বার, তাতেই কিন্তু দীর্ঘ সময়ের জন্য তোমাদের এই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো মনে থাকবে। খেয়াল রাখবে, রিপিটেশন লিডস টু রিটেনশন। কোনো জিনিসই কিন্তু একবার দেখলে আমাদের সচরাচর দীর্ঘ সময়ের জন্য সেটা মনে থাকে না। ম্যান্ডেটারিলি 3 বার দেখতে ভুলবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। আমরা প্রথমে আমাদের লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেটের সমস্ত সংস্থা বা পোস্ট কভার করেছিলাম, তারপর আমরা এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেটের সমস্ত পোস্ট বা সংস্থা কভার করলাম, এবং সেগুলোও দুটো লেভেলের ছিল, অর্থাৎ কেন্দ্র সরকার এবং অর্থাৎ কেন্দ্রীয় স্তর এবং রাজ্যের স্তরের আমরা কভার করলাম। পরের ভিডিওতে আমরা এই দুটো লেভেল থেকে আরো নিচে চলে যাব, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতকে একে অপরের সাথে তুলনা করে আমরা দেখে নেব। তো বন্ধুরা, তোমাদের সমর্থন এবং ভালোবাসা পেয়েই আমি এই কন্টেন্টটা অনবরত রেগুলারলি নিয়ে আসছি। অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবে না, তোমরাই আমার বিগেস্ট মোটিভেটর। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।